আসসালামু আলাইকুম। আমি ইয়াসির আরাফাত প্রিন্স। আমি আজকে তোমাদের সাথে কেমিস্ট্রির অধ্যায় 6 অর্থাৎ মূলের ধারণা রাসায়নিক গণনা এই অধ্যায়টার বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। বিশেষ করে তোমরা যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে। আমি যা জানি অর্থাৎ যে বেসিক ক্লিয়ার করার জন্য যে ট্রিক্সগুলো জানি বা তা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্রথমেই আমি জানিয়ে দিতে চাই যে বেসিক কোনো অধ্যায়ের বেসিকটা আসলে মূলত তার বইয়ের মধ্যেই লুকিয়ে আছে। আসলে শুনে অবাক হলো সত্য যে আমরা অনেকে বইয়ের ম্যাথগুলো বা থিওরিগুলো ঠিকমতো ক্লিয়ার না হয়ে আমরা বিভিন্ন ধরনের গাইড বা টেস্ট পেপারের ম্যাথ সলভ করার চেষ্টা করি, যার ফলে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে না এবং আমরা অঙ্ক করতে অনেক সমস্যার সম্মুখীন হই। তো বইয়ের ভিতরে যেই অঙ্ক বা যে ম্যাথ বা যে থিওরিগুলো আছে সেই ম্যাথ বা থিওরিগুলো আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো আমার বেসিকটা ক্লিয়ার। ওকে, তো প্রথমেই আমরা জানি মোলটা কি। আমাদের বইয়ের মধ্যে একটি সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে অথবা আণবিক ভরকে অণুর ক্ষেত্রে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল। প্রথমেই বলে দিই, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। আমাদের হাতে 5টি আঙ্গুল, 5টি আঙ্গুল মিলে আমাদের হাত। তা আমরা প্রত্যেকটি আঙ্গুলকে যদি আমরা পরমাণু ধরে নেই তাহলে আমাদের হাতটি হবে একটি অণু। তার মানে কি 5টি আঙ্গুল মিলে হয়েছে আমাদের হাত, তার মানে কি 5টি পরমাণু মিলে আমাদের একটি অণু হয়েছে। যেমন অক্সিজেন, 2টি অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেন অণু হয়, 2টি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু হয়। তো এভাবে অণু পরমাণু আমরা বের করে নিতে পারবো। তো মোল জানতে হলে সবার আগে আমাদেরকে যেই আমাদের কেমিস্ট্রি বই যে শেষের দিকে যে পিরিয়ডিক টেবিল দেওয়া আছে সেই পিরিয়ডিক টেবিলের মৌলগুলোর ভরগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। বিশেষ করে প্রথম থেকে 40টা মৌলের ভর আমাদের মুখস্থ রাখতেই হবে, না হলে আমরা মোলের অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো না। তো আমরা যদি দেখি বইয়ের মধ্যে অনুরূপভাবে একটি কথা দেওয়া আছে যে 1 মোল হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটি আর হাইড্রোজেন অণু হচ্ছে H2, কারণ দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু হয়। কিন্তু এখানে বলা হয়েছে 1 মোল হাইড্রোজেন পরমাণু ইজ ইকুয়াল টু 1.008 গ্রাম। পিরিয়ডিক টেবিলে গেলে দেখবো যে হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.008 গ্রাম, এটাই হচ্ছে 1 মোল। আবার 1 মোল যদি অক্সিজেন পরমাণুর কথা চিন্তা করি তাহলে অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম, সেটাই হচ্ছে 1 মোল। আবার যদি আমরা 1 মোল অক্সিজেন অণুর কথা চিন্তা করি সেক্ষেত্রে হবে O2, অর্থাৎ 2টি অক্সিজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু হয়। সেক্ষেত্রে হাইড্রোজেন যে অক্সিজেন একটির ভর হচ্ছে 16 গ্রাম এবং 2টি অক্সিজেনের ভর হচ্ছে 16 × 2 অর্থাৎ 32 গ্রাম। তো 1 মোল অক্সিজেন অণু ইজ ইকুয়াল টু 32 গ্রামের সমান। দেন আমরা যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইডের কাছে আসি তাহলে কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর দুইটার হচ্ছে টোটাল হচ্ছে 32, তো 12 + 32 ইজ ইকুয়াল টু 44। তো আমরা দেখতে পাচ্ছি কি 1 মোল অণু পরমাণু যাই হোক না কেন তার গ্রাম এককে প্রকাশ করলে আমরা তার সমান বা আমরা মোলটা পেয়ে যাব। তেমনি আমরা যদি হিলিয়ামের ভরকে, অর্থাৎ হিলিয়ামের ভর হচ্ছে 4, এই 4 হচ্ছে 1 মোল হিলিয়াম হচ্ছে ইজ ইকুয়াল টু 1 মোল হিলিয়াম ইজ ইকুয়াল টু 4 গ্রাম। তেমনি আমরা যদি 1 মোল লিথিয়াম চিন্তা করি সেটা হবে 1 মোল লিথিয়াম ইজ ইকুয়াল টু 7 গ্রাম। এভাবে প্রত্যেকটা মোলের ভরকে গ্রাম এককে প্রকাশ করলেই জাস্ট আমরা আমাদের মোলটা পেয়ে গিয়েছি। তো লক্ষণীয় বিষয়, 1 মোল অণু পরমাণু যাই হোক না কেন সবকিছুই হবে 6.02 × 10⁻23টি অণুর সমান। এটা আমাদের মাথায় রাখতে হবে। আবারও বলছি, 1 মোল অণু পরমাণু যাই হোক না কেন সবই হচ্ছে 6.02 × 10⁻23টি অণুর সমান। আমরা আসি মোলার আয়তনে। মোলার আয়তন জাস্ট কিছুই না, এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে যে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। এই জিনিসটাই আমাদের কাজে লাগবে। তো একটু আগে আমি যা দেখিয়েছি যে 1 মোল অণু বা পরমাণু ইজ ইকুয়াল টু 6.02 × 10⁻23টি অণুর সমান ইজ ইকুয়াল টু 22.4 লিটার। যদি দেখা যাক, যদি আমি বলি যে 1 মোল হাইড্রোজেন পরমাণু ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইজ ইকুয়াল টু 6.02 × 10⁻23টি অণু ইজ ইকুয়াল টু 22.4 লিটার। তো এভাবে আমরা এই সংশ্লিষ্ট ম্যাথগুলো সলভ করতে পারব। তো এবার আমরা যদি দেখি এই অধ্যায়ে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্রবণ মোলারিটির সংজ্ঞা দেওয়া আছে, হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। আমাদের প্রথমত এই সংজ্ঞাটা খুবই মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এই সংজ্ঞাটি দিয়ে আমাদের মেইনলি আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। তো আমাদের মোলারিটি সম্পর্কে তাহলে ম্যাথটা হতে পারে এরকম যে ঘনমাত্রা কত বা কত লিটারের দ্রবীভূত আছে অথবা কত গ্রামে তার দ্রবীভূত আছে, এই টাইপের ম্যাথগুলো আসতে পারে।
তো প্রথমে বলে দিই 1 লিটার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1000 ml, অথবা আমরা লিখতে পারি 1 ডেসিমিটার কিউব। তো যদি দেয় যে 1 ডেসিমিটার কিউব বা 1000 ml যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট আমরা 1 লিটার বা আমাদের সুবিধা মতো এককে কনভার্ট করে নিলেই হবে। ওকে, তো যেহেতু বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে, এই কথাটাকে আমি 3 ভাবে লিখতে পারি। যেমন যদি আসে যে ঘনমাত্রা কত, তাহলে আমরা লিখতে পারি এভাবে। আমি এখানে সোডিয়াম কার্বনেট নিয়েছি উদাহরণ হিসেবে, সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106 গ্রাম। ওকে, তো আমরা যদি বলে যে ঘনমাত্রা কত নির্ণয় করো, তাহলে আমরা কথাটা এভাবে লিখবো যে 1000 ml দ্রবণে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 মোলার। তো এটা আসলে একটি উদাহরণ। যদি আমাকে চায় যে ধরো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে চাইলো বা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে চাইলো, জাস্ট আমরা ভরটা এখানে বসিয়ে দিব আর হচ্ছে এখানে জাস্ট যোগের নামটা দিয়ে দিব। তো একইভাবে যদি আমাদের চাই কত লিটারে, তাহলে আমরা এভাবে লিখবো যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকবে 1000 ml বা 1 লিটারে। যদি চায় যে কত গ্রামে দ্রবীভূত আছে, তাহলে কথাটা হবে এভাবে 1000 ml দ্রবণের 1 মোলার ঘনমাত্রায় সোডিয়াম কার্বনেট থাকবে 106 গ্রামে। তো এই মোলারিটির ম্যাথগুলো হবে। তো যেহেতু আমরা ঐকিক নিয়মে করব, তো ঐকিক নিয়মে সাধারণ সিস্টেমটা হচ্ছে যে যা বের করতে হয় তার সবসময় ডান পাশে থাকে, আমিও তাই করেছি। আর হচ্ছে এই লাইনগুলো যেহেতু আমার এখানে বোর্ড, আমার লিখতে সুবিধা হয়েছে, বাট তোমাদের খাতায় লিখতে তোমরা চেষ্টা করবে এক লাইনে দেওয়া এই কথাগুলো লেখার, কারণ হচ্ছে এতে ঐকিক নিয়ম যেহেতু আমরা করবো সেহেতু এক লাইনে কথাগুলো লিখলে দেখতে ভালো লাগে এবং স্যাররাও বেশি নাম্বার দিবে। এবার আমরা আসি এই অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ কিছু বেসিক ম্যাথ। তা হচ্ছে যে আমি এখানে একটি পাত্র রেখেছি, এখানে কিছু মান দেওয়া আছে, তা হচ্ছে 250 ml, 7.9 গ্রাম এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এবং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করো। তো এই ধরনের বেসিক ম্যাথগুলোতে থাকতে পারে যে দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করো বা কোনটি দ্রবণের ঘনমাত্রা বেশি, এই টাইপের ম্যাথগুলো থাকতে পারে। তো একটু আগেই আমি যে 3 রকমের যে সংজ্ঞার যে লেখার যে সিস্টেম দেখিয়েছি, তার মধ্যে প্রথমটির মধ্যে আমরা এই ক্যাটাগরিটি পড়ে। যেমন আমাকে বলা হচ্ছে যে উদ্দীপকের দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করো। তো ঐকিক নিয়ম যেহেতু আমি করবো, তো ঘনমাত্রা নির্ণয় করতে আমি ঘনমাত্রাটা ডান পাশে রেখেছি। তো আমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ভর নির্ণয় করেছি, তা হচ্ছে 158 গ্রাম। তো যেহেতু আমার এখানে 250 ml দেওয়া আছে, তো তাই আমি এখানে এমএলটাকে লিটারে নিয়ে নিয়ে আমি 1 লিটার বা 1000 ml লিখেছি। চাইলে আমি এটাকে লিটারে নিতে পারি আমার হিসাবে সুবিধার্থে। তো আমি যদি এই কথাটাকে গুছিয়ে লিখি, তাহলে হবে 1000 ml দ্রবণে 158 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 মোলার। ওকে, তো সুতরাং 1 ml দ্রবণে 158 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 × 1000 মোলার। ওকে, এই ধরনের ম্যাথ প্রবলেম করার সময় অনেক সময় আমরা প্রবলেমে পড়ি যে এখন কি 1 × 1000 হবে নাকি 1/1000 হবে। তো এই জিনিসটা মনে রাখার জন্য আমি আমার এক ভাইয়ের থেকে শিখেছি ট্রিক্সটা। সেটা হচ্ছে যে চিনির শরবতে চিনির পরিমাণ বাড়ালে ঘনমাত্রা বাড়বে আর পানির পরিমাণ বাড়ালে ঘনমাত্রা কমে যাবে। তো এই কথাটাকে আমরা প্রতিটা সিঙ্গেল লাইনের কথার ক্ষেত্রে চিন্তা করব। এখানে প্রথমে বলা হয়েছে যে 1000 ml দ্রবণ 158 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 মোলার। ওকে, গুড। সুতরাং 1 ml দ্রবণে 158 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 × 1000 মোলার, অর্থাৎ এটা অনেক বেশি ঘনমাত্রা। তো চিনির শরবতে যদি আমি চিনির পরিমাণ বাড়াই তাহলে ঘনমাত্রা বেড়ে যাবে। দেখো পানির পরিমাণ কিন্তু কম, অর্থাৎ 1 ml খুবই কম, এবং চিনির পরিমাণ বেশি, অর্থাৎ 158 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তাহলে ঘনমাত্রা কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। ঠিক সেম প্রসেসে আমরা থার্ড লাইনে যাই, দেখবো যে 1 ml দ্রবণে 1 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 × 1000 ডিভাইডেড বাই 158 মোলার। চিন্তা করো 1 ml দ্রবণে, অর্থাৎ 1 ml পানিতে যদি আমি 1 গ্রাম যদি আমি চিনি দেই, অর্থাৎ আগে থেকে অনেক কমিয়ে ফেলেছি, তার মানে কি ঘনমাত্রাটা অনেক কমে গিয়েছে, এই জন্য ব্যস্তানুপাতিক হয়েছে জিনিসটা। এবার আমরা ফোর্থ লাইনে আসি। আমাকে মান দেওয়া হয়েছিল যে 7.9 গ্রামের জন্য। তো আমি দেখলাম যে বের করি 1 ml দ্রবণে 7.9 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 × 1000 × 7.9 ডিভাইডেড বাই 158 মোলার। চিন্তা করো 1 ml পানিতে যদি আমি 7.9 গ্রাম চিনি দেই তাহলে ঘনমাত্রা অবশ্যই বেড়ে যাবে, অর্থাৎ ইনটু হবে। তো সেম প্রসেসে আমি আবার ফিফথ লাইনে ফাইনাল লাইনে আসি। সেটা হচ্ছে যে 250 ml দ্রবণে 7.9 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবীভূত থাকলে মোলার ঘনমাত্রা হবে 1 × 1000 × 7.9 ডিভাইডেড বাই 158 × 250 মোলার। চিন্তা করো
250 ml পানি, অর্থাৎ পানির পরিমাণ বেশি এবং চিনির পরিমাণ কম অর্থাৎ 7.9 গ্রাম, তাহলে কি ঘনমাত্রা বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। তো এভাবে আমি এই ম্যাথটা সলভ করলাম। তো ক্যালকুলেটারে আমি মানটা বসিয়ে দেখলাম যে অ্যান্সার আসে 0.2 মোলার। একইভাবে যদি আমাকে চায় যে কত গ্রাম দ্রবীভূত আছে বা কত লিটার দ্রবীভূত আছে, সেম প্রসেস আমরা যেতে পারবো। জাস্ট এই ট্রিক্সটা মনে রাখো, এটা কিভাবে গিয়েছে এটা মনে রাখো, দ্যাটস ইট, আমাদের ম্যাথ সলভ করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা দেখবো এই অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, তা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কের জন্য আমি এখানে একটি ম্যাথ দিয়েছি, তা হচ্ছে 11.5 গ্রাম সোডিয়াম ও 42 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। লিমিটিং বিক্রিয়ক কোনটি? তো লিমিটিং বিক্রিয়ক আমাদের বের করতে হলে আমাদের প্রথমে বিক্রিয়াটা দেখে নিতে হবে। বিক্রিয়াটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সমতাকরণের পর দেখলাম 2 মোল সোডিয়াম 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তো সোডিয়ামের ভর এখানে হচ্ছে 46 গ্রাম এবং ক্লোরিনের ভর হচ্ছে 71 গ্রাম ইজ ইকুয়াল টু 117 গ্রাম। আমাদের বইয়ের 81 পৃষ্ঠে আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে দেখবো যে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা দেওয়া আছে। তা হচ্ছে যে বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তো লিমিটিং বিক্রিয়কের মধ্যে আমাদের বুঝতে হবে যে কোনটি অবশিষ্ট থাকে না। এখানে খেয়াল রাখতে হবে যে লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে আমাদের শুধু বিক্রিয়কটাই কাজে লাগবে। ওকে, গুড, নো প্রবলেম। তো আমরা লিমিটিং বিক্রিয়ক কোনটি তা বের করতে হলে আমরা দুইভাবে বের করতে পারি। তা হচ্ছে ধরে নিলাম যে সোডিয়াম হচ্ছে এ যৌগ আর ক্লোরিন হচ্ছে বি যৌগ। তো বের করতে হলে আমরা কত গ্রাম এ যৌগ কত গ্রাম বি যৌগের সাথে বিক্রিয়া করে, অথবা কত গ্রাম বি যৌগ কত গ্রাম এ যৌগের সাথে বিক্রিয়া করে। প্রথমে আমরা দেখে নেই কত গ্রাম এ যৌগ কত গ্রাম বি যৌগের সাথে বিক্রিয়া করে। আমরা বিক্রিয়া থেকে দেখলাম 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। সুতরাং 1 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে 71/46 গ্রাম ক্লোরিনের সাথে। সুতরাং 11.5 গ্রাম অর্থাৎ যার প্রশ্নে দেওয়া আছে তা দিয়ে দিলাম। দেখলাম যে 17.75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। তো এখানে লক্ষণীয় যে চিন্তা করো, আমি সম্পূর্ণ ক্লোরিন দিয়ে দিয়েছি, আমার অ্যান্সার এসেছে 17.75 গ্রাম ক্লোরিনের সাথে, আর আমার ক্লোরিন দেওয়া ছিল 42 গ্রাম, অর্থাৎ ক্লোরিন থেকে যাবে আর সোডিয়াম নিঃশেষ হয়ে যাবে। তার মানে কি সোডিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক। ওকে, যদি আমাদের এইভাবে বুঝতে অসুবিধা হয় আমরা সেকেন্ড প্রসেসে যাই। সেকেন্ড প্রসেসটা হচ্ছে এভাবে যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 46 গ্রাম সোডিয়ামের সাথে, জাস্ট রিভার্স প্রসেস। সুতরাং 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 46/71 গ্রাম ক্লোরিনের সোডিয়ামের সাথে, সুতরাং 42 গ্রাম, অর্থাৎ সব আমি সম্পূর্ণ আমি ক্লোরিন দিয়ে দিয়েছি। দেখলাম যে 27.21 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করবে, 42 গ্রাম ক্লোরিন 27.21 গ্রাম সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। এখন লক্ষণীয় যে আমার সোডিয়াম দেওয়াই আছে যে 11.7 গ্রাম, কিন্তু আমার প্রয়োজনীয় হচ্ছে 27.21 গ্রাম, অর্থাৎ কি এখানে সোডিয়ামটা শেষ হয়ে যাবে। তার মানে কি সোডিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক। তো এই ধরনের যাবতীয় ম্যাথ, যেমন উৎপাদের শতকরা পরিমাণ, প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি? প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যদি আমাকে এখানে বলে যে 11.5 গ্রাম সোডিয়াম ও 42.5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, 3 নম্বর কোশ্চেনে দিয়ে দিল যে লিমিটিং বিক্রিয়ক কোনটি, এবং অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে দিয়ে দিল যে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি। জাস্ট সিম্পল, প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হচ্ছে আমার সোডিয়াম এখানে নিঃশেষ হয়ে যায়, সোডিয়াম এখানে শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আমি প্রত্যাশিত উৎপাদ পাবো না। এবার আমরা দেখবো উৎপাদের শতকরা পরিমাণ। তো বইয়ের মধ্যে একটি সূত্র দেওয়া আছে, তা হচ্ছে বিক্রিয়ার প্রাপ্ত উৎপাদের পরিমাণ ইন্টু 100 ডিভাইডেড বাই বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তো আমরা যদি দেখি 81 পৃষ্ঠায় উদাহরণে দেওয়া আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কের মতো আমাদের আগে বিক্রিয়াটা দেখে নিতে হবে। আমরা সমতাকরণের পরে দেখলাম 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো যেহেতু আমার কাজ হচ্ছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে, প্রশ্নে বলা ছিল যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ ম্যাগনেসিয়াম ধাতুর পরিমাণ দেওয়া আছে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ দেওয়া আছে। তার মানে কি ধাতু আর উৎপাদ নিয়ে আমার কাজটা করতে হবে। তো বিক্রিয়া থেকে প্রাপ্ত আমি দেখলাম যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম, 1 গ্রামে কত, আর প্রশ্নে দেওয়া আছে 2 গ্রামে কত, বের করলাম 2 গ্রামে 3.33 গ্রাম। সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ হবে বিক্রিয়ার প্রাপ্ত উৎপাদের পরিমাণ, যা দেওয়া আছে কোশ্চেনে 3.25 গ্রাম, লিখলাম উপরে, আর নিচে হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ আমি পেলাম হচ্ছে 3.33 গ্রাম ইজ ইন্টু 100। যেহেতু আমাকে বলা হচ্ছে শতকরা পরিমাণ, এর জন্য 100 দিতে হবে। অ্যান্সারটি আসবে পার্সেন্টেজে। তো অ্যান্সারটি হচ্ছে 97.6%। ওকে, তো এভাবে আমাদেরকে যেই যোগেরই কথা বলা হোক না কেন, প্রথমে আমাদের বিক্রিয়াটা দেখে নিতে হবে, দেন আমরা জাস্ট ঐকিক নিয়মে করবো ম্যাথটা করে আমরা জাস্ট সূত্রের মধ্যে বসিয়ে দেবো, দ্যাটস ইট, আমাদের ম্যাথ প্রবলেম সলভ হয়ে গিয়েছে।
লাস্ট অফ অল তোমরা চিন্তা করে থাকতে পারো যে আমি এখানে আরও অনেক কিছু স্কিপ করে গিয়েছি, যেমন যোগে মৌলের শতকরা সংযুক্তি, তারপর হচ্ছে মৌল এবং আণবিক সংকেত, তারপর শতকরা সংযুক্ত থেকে যোগের স্থূল সংকেত নির্ণয়, তারপর শতকরা সংযুক্ত থেকে যোগের আণবিক সংকেত নির্ণয়, তারপর হ্যাঁ এই ম্যাথগুলো আমি স্কিপ করে গিয়েছি। এই ম্যাথগুলো আসলে তোমরা যা বইতে যেভাবে আছে সেভাবে প্র্যাকটিস করলেই পারবে। এখানে তোমাদের এক্সট্রা করে বোঝানোর তেমন কিছু নেই। আর হচ্ছে তোমরা এই বইয়ের মধ্যে যে কাজের অঙ্কগুলো দেওয়া আছে, যেমন ৭৩ পৃষ্ঠে 4টি কাজের অঙ্ক একক কাজে দেওয়া আছে, তারপর ৭৪ পৃষ্ঠে 2টি একক কাজে দেওয়া আছে, ৭৫-এ 1টি, ৭৬-এ 3টি, তারপর ৭৯-তে হচ্ছে 1টি। এই কাজের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি এখানে একটি সাজেশন দিতে চাই যে তোমরা অবশ্যই গাইড ব্যবহার করো, টেস্ট পেপার ব্যবহার করো। তো আমি পার্সোনালি ব্যবহার করি হচ্ছে রয়্যাল গাইডটা। এই গাইডটা আসলে অনেক বেশি ডিটেলিং করা আমাদের ক্লাস 9-10 এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো এই গাইডটার মধ্যে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে লাস্ট অফ অল এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট। আমার ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবে, বা কি প্রবলেম বা কি ধরনের সমস্যা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি বলার চেষ্টা করব। আর হচ্ছে যদি অবশ্যই উপকৃত হয়ে থাকো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ এই রমজান মাসে আমি কেমিস্ট্রির আরও অন্যান্য চ্যাপ্টার, ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারের যে বেসিকগুলা অর্থাৎ আমি যা জানি তা তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো গুড বাই, আসসালামু আলাইকুম।